আপনাকে আগে একটু যুক্ত করে নিয়ে দিলাম। আজকে তো একটি শোকের দিন। আহ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি চলে গেছেন। কিন্তু তিনি এক ইতিহাস রেখে গেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। বাংলাদেশের রাজনীতিতে যেই মেরুকরণ, সেই মেরুকরণে খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুটি যেই ভিন্ন নাম ছিল, একজন, তাদের একজন চলে গেলেন। এবং বাংলাদেশের রাজনীতিতে যে তাদের যে দুজনার যে ভর কেন্দ্র, আমি বলি সব সময়, সেটির একটি বিচ্যুত হয়ে গেল নিঃসন্দেহে। এটি একটা শোকের দিন। আমি আমার বাংলা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রয়াণে জানাচ্ছি গভীর শোক এবং সমবেদনা। সাইফুল আহমেদ। জি, আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এক দিনে বললো এটা নিঃসন্দেহে সকল বাংলাদেশের জন্য একটা শোকের দিন। জি, আমরা একটা, আমার মনে হয় আমরা আমাদের আমাদের আমরা যারা সাংবাদিকতা করেছি, কিংবা এই সময়টিতে প্রায় আড়াই যুগ ধরে এই দুই নেত্রী আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমরা মনে হয় একটা অসাধারণ সময় পার করেছি। তারপরে আহ উম, মানে গত, মানে ধরেন আমি সবসময় যেটি বলি যে 24শে আগস্ট, 24শে আগস্ট না, সরি, সেটি হচ্ছে গিয়ে যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, এরপর থেকে বাংলাদেশের রাজনীতিটা একেবারে ভিন্ন হয়ে গেল। ইতিহাসে খালেদা জিয়ার অবস্থানটি কোথায় নির্ধারিত থাকবে, সাইফুল আমিন? আমি জানি আজকে আহ, সেই কোনো কোনো রকম কোনো সমালোচনার দিন নয়। আজকে বরং শুধুই শোকের দিন। আজকে আহ তাকে সম্মান জানানোর দিন, কারণ তিনি আজ চিরবিদায় নিচ্ছেন। আমি যেটা আপনাকে বলতে পারি যে আজকে তার সমালোচনা বা তার তার অতীত যে রাজনৈতিক কর্মকাণ্ড এগুলো নিয়ে আহ, মানে তার কোনো নেগেটিভ আলোচনা করার দিন না। মানে হুম। অ্যাজ অ্যাজ আপনি একজন প্র্যাকটিসিং ধর্ম অবলম্বী না হলেও বা পৃথিবীর কোনো ধর্মেই কিন্তু আহ, প্রত্যেকটা ধর্মেই কিন্তু যিনি বিদায় নেন পৃথিবী থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাকে স্মরণ করা, তার ভালো কাজগুলিকে স্মরণ করার কথা বলা হয়। তা আপনি মুসলমান ধর্মে যেমন দেখেন জানাজার সময় তার সম্পর্কে ভালো কথা বলা হয়, খ্রিস্টান ধর্মে তার সম্পর্কে স্মৃতিচারণ করা হয়, তার সাথে তার বন্ধুরা যেসব ভালো ভালো স্মৃতি আছে সেগুলো তারা বলে তাকে স্মরণ করে। ইহুদি ধর্মেও তাই, সব ধর্মে তাই, হিন্দু ধর্মেও তাই, বুদ্ধিস্টরাও তাই করে। সো আজকের দিনে আমার মনে হয় যে ওনাকে স্মরণ করাটা মানে আমি আমি ব্যক্তিগতভাবে যেটা স্মরণ করি সেটা আমার আহ, আমি যেটা স্মরণ করে মনে করি আর কি, আমার সেদিন তাকে প্রথম তার অ্যাসাইনমেন্ট আমি কভার করেছিলাম। আমার জীবনের প্রথম শেখ খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট সরাসরি। এমনিও আমি তার জনসভা দেখতাম, যেহেতু পল্টনে ইয়েতে দক্ষিণ গেটে, যে বাইতুল দক্ষিণ গেটে উনি সবসময় বিএনপি সমাবেশটা করতেন, সেহেতু সংবাদ ছিল অফিসে, যদি ডিউটি থাকতাম অবশ্যই সেই জনসভা দেখতাম। কিন্তু আমার অ্যাসাইনমেন্টটা আমি প্রথম কভার করেছিলাম তার অ্যাসাইনমেন্টটা, সেটা হলো ইলেকশনের দিন, 1991 ইলেকশনের দিন। তো ইলেকশনের দিন আমার এখনো মনে আছে যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ অ্যান্ড স্কুলে উনি ভোট দিতে গিয়েছিলেন। তো আমি ওই অ্যাসাইনমেন্ট আমার ছিল না, ওইটা ছিল হলো আমাদের প্রয়াত কামরুল ইসলাম চৌধুরীর অ্যাসাইনমেন্ট। বাট সামহাও কামরুল ইসলাম চৌধুরী সে সময় উপস্থিত হতে পারবেন না বলে অফিস থেকে বা আমার বাসায় ফোন করে আমাকে দ্রুত ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যাওয়ার জন্য বলা হয়েছিল। তো আমি সেখানে গেছি। আমাদের ফটোগ্রাফার খুব সম্ভবত আমি কেন জানি স্মৃতির মধ্যে দুইজন আমার খুব প্রমিনেন্ট বন্ধু ফটোগ্রাফার, সিনিয়র ফটোগ্রাফার লুতুর রহমান বিনু এবং ইয়ে কি বলো ওনার নাম, আহ, তালুকদার। হ্যাঁ, রশিদ তালুকদার। না না না, এই সংবাদের ইয়ে, আরে খুবই বিখ্যাত এপির ফটোগ্রাফার। আমি হঠাৎ করে নাম ভুলে যাই। তো তো এই দুই, রফিকুল ইসলাম। না না, এপির রিপোর্টার ছিলেন, এপির ফটোগ্রাফার ছিলেন। আরে মনে পড়বে, হ্যাঁ। তো যাই হোক, আমার খুব সম্ভবত মনে পড়ে যে এটা বিনু ভাই ছিলেন।
তো সেদিন এখনো আমার মনে পড়ে যে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের গেট থেকে দোতলায় উনি আমি অপেক্ষা করতেছিলাম, উনি যখন আসলেন, যেই ভিড়, ওই ভিড়ের মধ্যে মানে দাঁড়ানো সম্ভব ছিল না। তো সেখান থেকে উনি যখন আগে এলেন, তখন অনেক নায়ক নায়িক, বিশেষ করে নায়িকারা, সুচন্দা, এরা সবাই দেখে একসাথে, এত নায়িকা দেখে আমারও আমি খুব ইয়াং মানুষ, তো খুব ভালো লাগছিল। এবং ওই ভিড়ের মধ্যে উনি দোতলায় উঠে ভোট দিলেন। ভোট দিয়ে এসে বাইরে এসে উনি আদমজির ওই ইয়ার শরীরটার পাশে এসে উনি প্রথম কমেন্ট করলেন, ভি চিহ্ন দেখিয়ে কমেন্ট করলেন। খুব সহজ, ওই ভি চিহ্নটাই কিন্তু সংবাদে প্রথম ছাপা হয়েছিল যে আমরাই বিজয়ী হচ্ছি, এরকম একটা, এবং এটা এটা আপনি সংবাদ হেডলাইন করেছিল। কথা বলছেন? হ্যাঁ, মুফতি এখানে মনির, হ্যাঁ, মুফতি মনিরের কথা বলেছিলাম। না আচ্ছা, ফটোগ্রাফার। আমি বলছি আপনি যে নির্বাচনের কথা বলছেন সেটি কি 91 এর হ্যাঁ, নির্বাচন? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আমার ওনার প্রথম ফর্মাল অ্যাসাইনমেন্ট। কাবকরা যদিও অ্যাসাইনমেন্টটা আমার ছিল না, এটা ছিল কামরুল ইসলাম চৌধুরীর অ্যাসাইনমেন্ট। সামহাউ হি মিসড ইট, অ্যান্ড অফিস থেকে আমাকে, যেহেতু আমার বাসা কাছে, আমার বাসা থেকে জাস্ট 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে, সো আমাকে ফোন করা হয়েছে ইমিডিয়েটলি রাশ করার জন্য। আমি রাশ করছি সেখানে। উনি সভাপতি যখন আসার কথা ছিল তার চেয়ে একটু দেরিতে এসছেন, এটা সবসময় আপনার ইয়ে থাকে। তো সে অ্যাসাইনমেন্ট আমার কভার করার, আরও অনেক অ্যাসাইনমেন্ট। আমি ইলেকশনের পরে আমার মনে আছে যে যখন বিজয়ী হন, যেদিন বিজয়, কেউ মনেও করে না যে উনি বিজয়ী হবেন, কিন্তু সংবাদ কিন্তু হেডলাইন করেছিল যে আমরাই বিজয়ী হচ্ছি, মানে খালেদা জিয়ার এই ভি চিহ্ন দেখানো ওই সংবাদে একটা হেডলাইন করেছিল। পরের দিন যখন বিএনপি সবাই অপ্রত্যাশিতভাবে বিএনপি বিজয়ী হলো, তো আমাকেই আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হলো বিনু ভাই সহ। তো সেটা মনে আছে, বিনু ভাই সহ আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া, ওনার গুলশান কার্যালয়ে গিয়ে ওনার একটা ইন্টারভিউ আনার জন্য। তো বিনু ভাই সেই সময় ইয়ে ছিলেন, ওনার খুব ঘনিষ্ঠ ছিলেন এই বিএনপি নেত্রী, আমাদের সংবাদের আহমেদুল কবিরের ওয়াইফ, তার বোন। হ্যাঁ, বলুন তো নামটা, আমি না সকালবেলা তো সব নাম হারায় ফেলতেছি। আচ্ছা বাদ দেন, মানে আমি হ্যাঁ, বুঝতে পেরেছি যে, আমি সেই ইন্টারভিউটা করছিলাম। তবে খালেদা জিয়াকে যদি আমরা মনে করি, ধরেন আমিও আমি তো তখন ছোট অনেক, কিন্তু আমি সবসময় খুব একদম একদম ছোট থেকে খুব রাজনীতি সচেতন ছিলাম, ফলে তার খবরগুলো তো নিয়মিত পড়তামই পত্রিকায়। আমি তখন থাকতাম বরিশাল অঞ্চলে, পটুয়াখালীতে। আমাদের 2 দিন পরে খবরের কাগজ এসে পৌঁছাতো। কিন্তু আমি একদম যখন স্কুলে 7-8-এ পড়ি, তখন থেকে আমি ওই পত্রিকাটি পড়তাম, এরকম আর কি। তো সবসময় তাদের ওই জনসভার ছবিগুলো দেখতাম। কিন্তু প্রথম তাকে আমি মানে সরাসরি দেখি একজন সাধারণ মানুষ হিসেবে, ছোট্ট একটা শিশু হিসেবে। সেটি ছিল 1994 সালে। 1994 সালে ভোলাতে, আমি তখন ভোলাতে গিয়েছিলাম বেড়াতে, এবং তিনি সেখানে ভোলাতে গিয়েছিলেন একটি জনসভায়। এই প্রথম তাকে দেখেছি। তখন আমাদের বাসায় টেলিভিশন ছিল সাদা কালো, এবং এই প্রথম সরাসরি যখন দেখেছি আমি বিস্মিত হয়েছিলাম। মানে এত সুন্দর একটা মানুষ, হ্যাঁ, অসাধারণ সুন্দর। সো মানে ওইটা একটা, আমার ওই শিশু বয়সে এটা আমার চোখের মধ্যে, তার ওই ছবিটা চোখের মধ্যে লেগেছে। তারপর আমিও বিভিন্ন সময় তার প্রেস কনফারেন্সে গিয়েছি, তবে প্রশ্ন করার সুযোগ তেমন পেতাম না। আপনি জানেন যে উনি প্রশ্ন নিতেন না। যাই হোক, কিন্তু মানে একজন একেবারেই গৃহবধূ থেকে রাজনীতিবিদ হওয়া, এবং বাংলাদেশকে নেতৃত্ব দেয়া, তারপরে এত বড় একটি দল, যেই দল আবার আহ, ধরেন কিছু মুক্তিযুদ্ধ, কিছু ইসলামী ধারা, কিছু রাজাকার, হ্যাঁ, কিছু বাম, মানে একটা মিশ্রণ যেই দলের মধ্যে, বিশেষ করে যেখানে ইসলামপন্থীদের অনেক একটা আশ্রয়স্থল, সেইখানে এইরকম একজন নারী তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমার কাছে মনে হয় এটি এক অসাধারণ দৃশ্য, অসাধারণ নেতৃত্বের ব্যাপার। আপনার কাছে কি মনে হয়? ওয়েল, ওই সময় তো আপনার সে ধরেন কেউ কল্পনাও করেনি উনি ইয়েতে আসবেন, পলিটিক্সে আসবেন, বা উনি নেতৃত্ব দেবেন, এটা কেউ কল্পনা করেনি। তো সেই সময় ধরেন
আহ, শেখ হাসিনাও যে একেবারে খুব প্রমিনেন্ট হয়ে গেছে বিষয়টা এরকম না। মানে আমি যখনকার সমাজে জনসভাগুলা দেখতাম, পরে তো সাংবাদিক হিসাবে রিপোর্টার হিসেবে আলাদা, কিন্তু আমি কিন্তু একটা দীর্ঘ সময় ডেস্কে কাজ করেছি, 2 বছরের মতো এরকম ডেস্কে কাজ করেছি। সো তার ওখানে একেবারে আমার আহ, যেটা তখন মনে হতো যে কিভাবে সম্ভব যে অনেককে আমরা দেখতাম যে তখন ইসলামী যারা বলতো যে নারী নেতৃত্ব মানে না অমুক নেতৃত্ব, কিন্তু তার নেতৃত্ব মেনে নিচ্ছে। এইটা বলতে পারেন যে বিস্ময়কর মনে হতো উনি কিভাবে এইসব যারা নারী নেতৃত্ব মানে নারীকে ওনারা ঘরের ভিতরে রাখছেন, তাদেরকে কিভাবে বসে রাখছেন। এটা হুম। কিন্তু মাঝে মধ্যে মনে, কিন্তু একটা জিনিস আমি যেটা ওনার নেতৃত্বের গুণাবলীর মধ্যে একটা জিনিস আমার সবসময় মনে হচ্ছে যে শি ওয়াজ এ স্লো লার্নার। আমার যেটা মনে হচ্ছে অলওয়েজ স্লো লার্ন করতো, বাট হোয়াট এভার শি লার্নড এটাকে প্র্যাকটিস করতে পারতো, কোনো তাড়াহুড়ো করতেন না প্র্যাকটিস করার ক্ষেত্রে। কম কথা বলতেন, কম কথার মধ্যে দিয়ে কিন্তু উনি অনেককে বশ করে ফেলতেন কম কথাতে। মানে যেহেতু উনি আমার ধারণা খুব স্লো লার্ন করতেন, বাট যেটা লার্ন করতেন ওটা একেবারে মাথার মধ্যে রাখতেন এবং সেটা অনুযায়ী উনি প্র্যাকটিস করতেন। এবং আপনি যদি জানেন যে তিনি তার অ্যাডভাইজারদের কথা শুনতেন, তার বহু অ্যাডভাইজার তখন ছিল। এই যে আপনি তখনকার সময় যদি আপনি, আমি অনেক অনেক সাংবাদিককে চিনি, সুচিত্রা চৌধুরী, জমির উদ্দিন সরকার, রাইট, অনেকের নাম বলতে এভরি সিঙ্গেল ওয়ান। এটার বাইরেও কিন্তু ওনার আরো অ্যাডভাইজার গ্রুপ ছিল একটা, সাংবাদিকদের মধ্যে কিছু ইয়েদের বিভিন্ন পেশার অ্যাডভাইজার ছিল। এটা কিন্তু প্রকাশ্য ছিল আমার না, মনে বাট আছে অপ্রকাশ্য। প্রফেসর এমাজউদ্দিন চৌধুরী, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে মাহফুজুর রহমান, মাহফুজুল্লাহ। মাহফুজুল্লাহ ভাই, জি। হ্যাঁ, ওরা ওরা ওনাকে রাজনীতির বাইরের ব্রিফিং গুলো দিত, যে কারণে ওনার যে রাজনীতি বাইরে থেকে এসে নিজেকে তৈরি করা রাজনীতিবিদ হিসেবে, সে তৈরি করার ক্ষেত্রে যে সময় উনি নিয়েছেন, সে সময়টা আসলে একটা বড় সময় নিয়েছেন। সেই বড় সময়ের মধ্যে তখনও কেউ নিশ্চিত ছিল না, সে ধরেন যে আসলে উনি স্থায়ী হবেন, কিন্তু পার্মানেন্টলি উনি কিন্তু স্থায়ী হতে পেরেছেন। এই জন্যই আমার মনে হচ্ছে তিনি যা লার্ন করতেন সেটা প্র্যাকটিস করতেন, এবং উনি এই যে তার দলের মধ্যে বিভিন্ন মিশ্রণগুলোকে এক রাখার একটা পদ্ধতি বা একটা ফর্মুলা উনি বের করতে পেরেছিলেন, যে ফর্মুলা ইউজ করে কিন্তু এদেরকে বসে রাখতেন। জি। আচ্ছা, যাই হোক, আজকে আমি জানি যে, বললাম তো, তার প্রতি খুবই শ্রদ্ধা জানাই। আহ, কারণ এরকম দিন বাংলাদেশে কেন, পৃথিবীতে আর আসবে কিনা, যে এরকম একটা আমাদের মতো একটা, যেখানে মৌলবাদীর যে উপাদানগুলি খুব শক্ত প্রবল, আবার যেখানে নারীদের প্রতি খুবই, আমি বলি, পুরুষতান্ত্রিক সমাজ, সেইখানে দুই নারী দুটি বড় প্রধান দলের নেতৃত্ব দিয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে এইরকম এটা একটা অসাধারণ, আমরা হয়তো সেই সৌভাগ্যবান প্রজন্ম কিংবা মানুষ যারা এই দৃশ্যগুলো, তাদের নেতৃত্ব আমরা দেখেছি। যাই হোক, তার না, আপনি আপনি আরেকটা জিনিস দেখেন, আপনি যে করে বললেন যে আজকে যখন বাংলাদেশের সমাজ টোটাল মৌলবাদীদের, সর্বত্র মৌলবাদীদের মানে হিংস্র দাঁতের দ্বারা রক্তক্ষয় হচ্ছে, সেই মুহূর্তে দেখেন তার মৃত্যুটা মানুষকে কি পরিমাণ ঐক্যবদ্ধ করছে। এবং এটাই কিন্তু মৌলবাদীরা ভয় পায়। এবং হুম, খালেদা জিয়া যে মারা গেছেন, এই মারা যাওয়ার মধ্যেও কিন্তু মৌলবাদীরা কিন্তু রাষ্ট্র হারাচ্ছে, অবস্থান আছে। কারণ কি জানেন, তার দীর্ঘ আন্দোলন প্লাস যে উনি যে ভাবমূর্তিটা তৈরি করতেছেন, সেই ভাবমূর্তির উপরে কেউ যেতে পারেন না, এখনো যেতে পারেন নাই। যে মৌলবাদীরা যে এত লম্পঝম্প করছে, কিন্তু বলতে পারছে যে এই, এবং মৌলবাদীদের কোনো কথাও কিন্তু আজকে পত্রিকাগুলো দেখেন, এ, মৌলবাদীদের ওনার সম্পর্কে একটা শোকও কিন্তু কেউ প্রচার করতেছে না। দিস ইজ হার ইনফ্লুয়েন্স টুয়ার্ডস মিডিয়া, দিস ইজ হার ইনফ্লুয়েন্স টুয়ার্ডস সোসাইটি। যে এই ইনফ্লুয়েন্সটা উনি বলেন যে তার তার মানে প্রয়াণের দিনেও কিন্তু তিনিই কিন্তু আলোচিত, কোনো মৌলবাদীদের কোনো অবস্থান এখানে নেই। এবং উনি সংহত করেছেন শুধু রাজনীতি না, উনি একজন নারী হিসেবে নারীদের জন্য যে অবস্থান, যেটা আজ সমাজ আজকে মানে হারায় ফেলতেছিল, সে জায়গায় কিন্তু আবারও একটা কিন্তু যে এই দিনটাকে দিয়ে যদি নারীরা চেষ্টা করে, নারী নেতৃত্বরা চেষ্টা করে, তাহলে আবারও কিন্তু একটা জাগরণের সময়, মানে জাগরণ সৃষ্টি করতে পারবে। রাইট। তার তার কালকে তার নামাজে জানাজা আছে। আপনি জানেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আহ, ইয়ার বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক পালন করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটা
বিরাট পরিবর্তন। আপনার কাছে কি মনে হয় এই যে খালেদা জিয়ার প্রয়াণ, এর মধ্য দিয়ে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ আসছে? শোনেন, রাজনীতি এমন একটা জিনিস। বাই দ্য হ্যাঁ, ওয়ে, সরি সাইফুল আহমেদ, একটুখানি আমি বলে নেই। আমি দেখলাম যে ভারত থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু শোক জানিয়েছেন। বিভিন্ন জায়গায় দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোন দিয়েছেন। আমি এটি সত্যতা যাচাই করতে পারিনি, সত্য কিনা নাকি গুজব তাও আমি বলতে পারি না, কিন্তু দেখেন যখন কোকো মারা গেছেন তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন। তার আগে তারেক রহমানের বিয়েতে কিন্তু শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন। তাদের বৈরিতার সম্পর্ক কখনো কখনো এরকম মধুর কিছু ঝলকানিও কিন্তু আছে। তো এই বিষয়ে আপনার কিছু ধারণা আছে কিনা? ওয়েল, আমি মনে করি যে শেখ হাসিনার যে শোক জ্ঞাপন, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, এবং উনি এটা করবেন, এটাই খুব স্বাভাবিক হওয়া উচিত। উনি এটা করবেন না, এই ধরনের প্রশ্ন আসতেই পারে না। সো উনি শোক জ্ঞাপন করেছেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় যদি আপনি শেখ হাসিনা যে এই বিবৃতিটা, যে আমি ওই বিবৃতি পড়েছি, ইনি অ্যাটলিস্ট, আমি আমার ভালো লেগেছে এইটুকু যে উনি অতীতের তিক্ততার মানে কোনো কিছু এর মধ্যে রাখেন নাই। দ্যাটস হোয়াট দি নেশন ওয়ান্টস। কারণ আপনি আগে আমাদের দুই নেত্রী দেশটাকে ঐক্যবদ্ধ রাখতো, যে কোনো আমাদের যে কোনো ক্রাইসিসে কিন্তু এরাই ঐক্যবদ্ধ রাখতো, বহুত মতভিন্নতা সত্ত্বেও। আজকে আপনি নেতৃত্বহীন বিএনপি এখন পর্যন্ত, তারেক রহমান যদি চেয়ারপারসন হন তখন, এখনও কিন্তু মূল নেতৃত্বহীন। সেইখানে আহ, আহ, শেখ হাসিনার ভূমিকা কিন্তু অনেক বড় জাতিকে ঐক্যবদ্ধ রাখার। এখানে কিন্তু শেখ হাসিনার ভূমিকা অনেক বড় বড় হতে হবে, গার্ডিয়ান সুলভ হতে হবে, যেটাতে উনি টোটাল জাতিকে উনি বলতে পারেন যে একজন অভিভাবক তোমরা হারাচ্ছ, অ্যাটলিস্ট আমি আছি। এটা ওনাকে এই ওইটা প্রকাশ করার বা করার, এই ভাবমূর্তিটা ওনার প্রতিষ্ঠিত করার, এটা কিন্তু সময়। এবং তারেকের সাথে ওনার অনেক বৈরিতা থাকতে পারে, মানসিক বৈরিতা থাকতে পারে, অনেক কিছু বৈরিতা থাকতে পারে, রাজনৈতিক বৈরিতা তো অবশ্যই আছে। তারেকের কনসেপ্ট, তারেকের এটার সাথে ওনার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন এই শোক যদি উনি না জানাতেন, বরং সেটা হতো পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ। উনি যে কাজটা করেছেন, এটা প্রশংসা করার কিছু না, কারণ এটা তো নর্মাল বিষয়। কিন্তু ইনি এইটাকে, এই সম্পর্কটাকে ফার্দার করবেন, এবং জাতির মধ্যে যে হিলিংটা দরকার, বিশেষ করে দুই দলের মধ্যে যে হিলিংটা, দুই দলের মধ্যে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক, এটা হিল করার সময় আসছে। যদি এটা হিল করা সম্ভব হয়, মৌলবাদীদেরকে তাড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। জি, সাইফুল রহমান, আপনি কি লক্ষ্য করেছেন তারেক রহমান এইবার দেশে আসার পরে তিনি কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত একটি কোনো নেতিবাচক শব্দ বলেননি? একটি নয় ভাই। এই বুঝটা তো সবার নাই। এই বুঝটা সবার মধ্যে যদি আসতো, তাহলে বাংলাদেশটা একটা আদর্শ জায়গা হতো। এই বুঝটা নাই আপনার। আপনার আপনি যদি পশ্চিমা দেশগুলো বিবেচনা করেন, আপনি দেখবেন যে চরম শত্রু মারা গেছে যেখানে, আমি সেখানে সে শত্রুর ভালো জিনিসটা স্মৃতিচারণ করে। আমার কিন্তু সাইফুল রহমান ভাই, আপনি আপনি যেহেতু বললেন পশ্চিমাদের কথা, আমার এত অসাধারণ লাগে তারা যেভাবে করে কফিনটিকে সামনে রেখে আহ স্মৃতিচারণ করে। স্মৃতিচারণ করেন, সম্মান দেখান। এ এক মানে অসাধারণ দৃশ্য প্রত্যেকে, মানে এবং তারা ভালো ভালো জিনিস এমন করে বলেন। আমাদের এই প্র্যাকটিসটাই নাই, কালচারেও আমাদের এটা নাই। যাই হোক। না, এটা আসতে সময় লাগবে, আসবে, আছে তো, আছে, কিন্তু এটাকে ফ্লারিশ করতে হবে। আছে, আচ্ছা, শুধু আমি আমার আমার যে এই জিনিসটা আপনার সাথে কথাবার্তা, সেটা হলো যে কোনো ধর্মই কিন্তু মৃত মানুষ নিয়ে ইয়ে করা নেই, যে যে মারা গেছে তাকে নিয়ে আর খারাপ কথা বলা থেকে বিরত থাকে। হ্যাঁ, ইতিহাসটা যদি সে ঐতিহাসিক ব্যক্তি, খালেদা জিয়া তো অবশ্যই ঐতিহাসিক ব্যক্তিত্ব, ইতিহাস তাকে তার সর্বত্র বিচার করবে। অ্যাট দ্য সেম টাইম, আজ থেকে 10 দিন পরে এই ইতিহাস যখন চর্চা শুরু হবে যে উনি এই করছেন, উনি ওই করছেন, সেটা কিন্তু অস্বাভাবিক না, সেটা হবে। বাট টুডে এভরিওয়ান শুড রেসপেক্ট একটা দিন যে তার ভালো জিনিসগুলো সমালোচনা, তার অনেক, সব কিছু তো তার খারাপ না, কিছু তো ভালো আছে। বাংলাদেশে তো বাংলাদেশের যদি আপনি বলেন, বাংলাদেশের মতো একটা দেশ থেকে প্রথম রেকর্ড করেছেন, যেটা শেখ হাসিনা উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উল্লেখ করেছেন। এই জিনিসটাও যদি আমরা মনে রাখি যে শেখ হাসিনা কিন্তু এই জায়গায় তার শ্রেষ্ঠত্বকে কিন্তু ইয়ে করে নিয়েছেন। খেয়াল করে দেখেন তো, এই যে ছোট্ট একটা জেস্চার, এই জেস্চারটাই হতে পারে যারা তার সম্পর্কে নেতিবাচক হচ্ছে, তারা তাদের নেত্রীকে ফলো করতে পারে, যে তাদের নেত্রী এই জেস্টার দেখাচ্ছেন, তারা কেন এটা করবেন?
রাইট। হ্যাঁ, এর দরকার নাই। আজকে না, কালকে না, পরশু, যে কদিন তারা শোক পালন করে শোকটা করতে দেন, তাদেরকে হজম করতে দেন তাদের শোকটা, তারপরে আপনি আসেন মাঠে। মাঠে তো সবসময় ভাই আপনার বিরোধীর আপনি অবশ্যই সমালোচনা করবেন, আপনার বিরোধীর কাজগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন, এটা তো হবে, এটা তো এটাই হলো স্বাভাবিক তখন যদি আবার অতি উৎসাহ নিয়ে আমরা বলি সবই ভুলে যাব, তখন আবার খারাপ হবে। হুম। সেটা দরকার নাই। বাট টুডে নো, দ্যাটস নট দি জেস্টার, মানে এই দিনটা অন্যভাবে থাকুক না। জি, জি। এমনিতে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে কোনো নতুন মেরুকরণের পূর্বাভাস দেখছেন কিনা? এটা তো আপনাকে বললাম, এটা একটা সুযোগ, শেখ হাসিনার জন্য একটা সুযোগ, এটা তারেক রহমানের জন্য সুযোগ। বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষয়টা হয়েছে, যে ক্ষতটা হয়েছে, এটা হিল করার জন্য এখানে একটু প্রলেপ লাগানো, একটু মশলা দেওয়া, একটু তো সরি ঔষধ দেওয়া, একটু মলম দেওয়া, যে আমাদের যে হিলিংটা হয়েছে গত 15, 17, 18, 20 বছর ধরে, সেটা হিল করার এটাই সময়। কারণ ইট ইজ অ্যান অপরচুনিটি। ওনাকে ওনার দেহত্যাগ বা ওনার চলে যাওয়া, ওনার পরলোক গমন করা, যেটাই করেন না কেন, এটা কিন্তু আবার একটা যেমন ভ্যাকুয়াম তৈরি করেছে। এটা বিএনপির জন্য একটা বড় ভ্যাকুয়াম, রাষ্ট্রের জন্য কিন্তু একটা ভ্যাকুয়াম। অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের জন্য কিন্তু এটা একটা স্কোপ তৈরি করেছে। এটা তারেক তারেক রহমানের জন্য একটা স্কোপ তৈরি করেছে, একটা ইউনুস সাহেবের জন্য একটা স্কোপ তৈরি করেছে, এটা শেখ হাসিনার জন্য কিন্তু একটা স্কোপ তৈরি করেছে, টু হিল দ্য নেশন, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের যে অনাচারগুলি এখন চলছে, মৌলবাদী অনাচার, সব কিছু মিলে এই মৌলবাদী অনাচার থেকে বাংলাদেশে মুক্ত করার এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আমি মনে করি। জি, জি। আমি শেষ করব সাইফুল আমিন। আপনি দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু খালেদা জিয়া শোক জানিয়েছেন, এটি স্বাভাবিক। তিনি কয়েকটি ছবিও পোস্ট করেছেন তার সঙ্গে। বিশ্বের বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরাই কিন্তু শোক জানিয়েছেন। ফলে খালেদা জিয়ার তো যেই রাজনীতিতে যে তার অবস্থান, এটি তো অটুট থাকবেই। এই যে সুযোগ যেটি এসেছে আপনি বলছেন, উম, এই সুযোগে আপনার কি মনে হয় যে আমরা তো, আমি শুরুতে যেটি বলেছিলাম যে এই যে আওয়ামী লীগ আর বিএনপি তাদের যে নেতৃত্বে, আহ, তারা কখনো একসঙ্গে যে কবার বসেছে সফল হয়েছে। এরশাদকে হটিয়েছে, 1-11 সরকারকে হটিয়েছে। এখন যে বাংলাদেশে এই যে মৌলবাদীদের উত্থান, আপনার কি মনে হয় তাদের দুই দলই তো আসলে কোন ঠাসা দেখা যায়, কোনোটা কোনোটা দেখা যায় না? আওয়ামী লীগেরটা দেখা যাচ্ছে, বিএনপিটা দেখা যাচ্ছে না, তাই তো? না, বিএনপিটাও দেখা যাচ্ছে। দেখা আপনি কি যাচ্ছে। আপনি কি বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ করছেন না? জামাত তো এক ধরনের প্রচারণা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। আপনি অনেক সাধারণ মানুষের কাছ থেকে আমি শুনেছি যে এবার জামাত হয়তো জিতে যাবে। এই যে কথাটা, এটার কথাটা মানে কি, আপনি আমাদের সুস্থ রাজনীতির উপরে কিন্তু অসুস্থ রাজনীতির প্রভাব, এইটা কাটানোর কিন্তু এটাই সুযোগ। এবং এই সুযোগটা আমি মনে করি তিন পার্টি এখন, ইউনুস সাহেব মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা নিছেন, এই অবশ্যই নিছেন, কিন্তু তারও কিন্তু এখন যেহেতু তিনি আরোপিত লিডারশিপ হোক আর যাই হোক, তারও কিন্তু এখন সুযোগ এসছে যে তার সাথে যে বিরোধিতা, তার সম্পর্কে যে এটা মানে অ্যালার্জিগুলো, এগুলোকে করা, জি। দূর করা। তারেক রহমানেরও সুযোগ, শেখ হাসিনারও সুযোগ। সাইফুল আমিন ভাই, আমরা শুরুতে বলছিলাম আমরা নেতিবাচক কথা বলবো না, কিন্তু কথার পিঠে কথা এসে যায় তো, তবু আমি আজকে বাদ দিলাম। আপনি জানেন যে আহ, শোক জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও ঢাকায় আসবেন। এটি কি বার্তা দিচ্ছে? জয়শঙ্কর আসছেন, ইসহাকদার আসছেন, পাকিস্তানের স্পিকার আসছেন, নেপালের কোনো মন্ত্রী আসছেন, ভুটানের মন্ত্রী আসছেন, অনেকেই আসছেন, এই সার্ক এরিয়ার অনেকেই আসছেন। তো এই সার্ক এরিয়ার এই যে আশাটা, এটা যে খালেদা জিয়ার এই যে উপলক্ষে আসা, এটা কিন্তু আন্তর্জাতিক না, আঞ্চলিক রাজনীতি কিন্তু একটা মেরুকরণ ঠিক করার সুযোগ কিন্তু এটা। এতগুলি নেতা যখন একসাথে, অ্যাটলিস্ট দুইজন পররাষ্ট্রমন্ত্রী আসতেছে, দুই পররাষ্ট্রমন্ত্রী, যেটা আমাদের আঞ্চলিক সমস্যা, সে আঞ্চলিক সমস্যাগুলো পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এখন তো এই তিনজন কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে গেম খেলতেছে, তাই না? এই বাংলাদেশ একটা প্লে করতেছে, পাকিস্তান একটা প্লে করতেছে, ভারত প্লে করতেছে, সবাই প্লে করতেছে। এই প্লে গ্রাউন্ডের মধ্যে একটা সমঝোতায় আসা, একটা শান্তিতে আসা, এটা কিন্তু একটা সুযোগ। আপনি দুই পররাষ্ট্রমন্ত্রী যদি তিন পররাষ্ট্রমন্ত্রী একসাথে বৈঠক করে ঠিক করতে পারে যে বাংলাদেশের জায়গাটা, যদি ঠিক করতে পারে যে বাংলাদেশ উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট, পাকিস্তান যদি একটা জায়গায় ভারতের সাথে আসতে পারে, এটা তো সুযোগ। তিনজন একসাথে হওয়ার কিন্তু রেয়ার কেস, তাই না?
এটা রেয়ার, খুবই রেয়ার। আদার দেন সার্কের পরে এই প্রথম তিনজন একসাথে হচ্ছে। যে তিনজন একসাথে হয়ে যদি এই জায়গাটা আসতে পারে যে পাকিস্তান উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট, বাংলাদেশ উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট, ইভেন ভারত উইল নট বি এ প্লেস ফর ফান্ডামেন্টালিস্ট। তো এই জায়গাটা যদি ফান্ডামেন্টালিস্ট, তো আমি এখানে জঙ্গিদের কথা বলছি। আমি কিন্তু ফান্ডামেন্টালিস্ট বা অনেক ব্যাখ্যা আছে ফান্ডামেন্টালিজম, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, অমুক তমুক অনেক কিছু, কিন্তু আমি জাস্ট বলছি জঙ্গিদের ক্ষেত্রে এরা যদি এক হতে পারে। আপনি ভাবেন তো দেখি, এই যে এটা একটা সুযোগ না, পুরা এই রিজনটা সাবেক সাবেক এই যে আমাদের উপমহাদেশটা, মিনিমাম তো একটা একটা গোলাপের সুবাতাস পাওয়া যেতে পারে। এটা তো তো সম্ভব। সেটা না থাকলে তো তারা রাজনীতিই খুঁজে পায় না। তা এখন এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশের একটা সুযোগ এসছে, এই অঞ্চলের কিন্তু একটা সুযোগ আসছে যেটা রেয়ার। এই রেয়ার সময়, রেয়ার যদি তারা একটা বসে ঠিক করতে পারে যে আমরা মারামারি করবো না, সে বলেন ফান্ডামেন্টালিজম বাদ দেন, আমরা একে অপরকে আননেসারি অ্যাকিউজ করবো না, আমরা একে অপরের আননেসারি বিরোধিতা করবো না, এটাও তো একটা বড় ধরনের অগ্রগতি হতে পারে না? যে আমরা যখন এই তিন দেশ যখন এক হবো একটা ইস্যুতে, আমরা এক থাকবো সেই ইস্যুতে, তো সেটাও তো এক ধরনের ঐক্য হইতে পারে। সাইফুল আমিন ভাই, আমি আমি খবরটা খেয়াল করতে পারি নাই। আমি একটু আমার অন্য কাজে ব্যস্ত ছিলাম। দেখুন তো, রুমিন ফারহানা সহ 10 জন নেত্রীকে বিএনপি বহিষ্কার করেছে, এরকম খবর আছে আপনার কাছে? ইয়েস ইয়েস, দে ডিড ইট। ওই দিনই করেছে, মানে ওই যে কালকেই, মানে যেদিন খালেদা জিয়া মারা গেছেন সেই দিন রাতেই এই প্রেস রিলিজটা রিজভী আহমেদ কিভাবে দিচ্ছেন রাতেই, খুব সম্ভবত সেই দিনই, মানে রিজভী আহমেদ সেদিনই এই প্রেস রিলিজটা দিলেন। কিন্তু এটা অ্যাটলিস্ট এই একটা দিনের জন্য ওয়েট করতে পারতো তারা। আমি দেখেছি এটা। আমি আমি জাস্ট আমি আই কুডন্ট বিলিভ ইট। আমি সেজন্য আপনাকে না, এটা করেছে, এটা রিজভী আহমেদ এই কাজটা করেছে। আমিও বিশ্বাস করতে পারিনি প্রথম, বাট আই চেকড ইট। এই একটা দিন একটু থামতে পারতো আর কি, একটা দিন গত ওয়েট করতে। 16-17 বছরে রুমিন ফারহানা যে ফাইটটা বিএনপির জন্য করেছে, তার মতো ফাইট তো কমই করেছেন, তাই না? বিশেষ করে টকশো গুলো। রুমিন ফারহানা না, এই দিন অ্যাটলিস্ট বিএনপি এইটুকু থেকে মুক্ত থাকতে পারতো যে না, আমরা এই দিন আমরা এমন কিছু করব না যেটাতে মানুষকে হার্ট করে। এই দিন আমার আমার এতেই মনে হচ্ছে যে আপনি বলছিলেন যে খালেদা জিয়া বিএনপি কে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন, তিনি ছিলেন মধ্যকেন্দ্র। আজকে এখন এই যে রুমিন ফারহানাকে, আমি যদিও বিষয়টা ভিতর পর্যন্ত আমি যাইনি, কারণই কি বা আমি আমি জানি না, আমি জাস্ট ইনস্ট্যান্ট মাত্র দেখলাম। আপনার কি মনে হয় যে তারেক রহমান এই দলটিকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন? শোনেন, তার তো এই এই পথে হাঁটা ছাড়া তার আর কোনো পথ নাই। পারবেন কি পারবেন না এখানে কিন্তু আমরা আলোচনা না করে, কারণ এটা সময়ের ব্যাপার, বাট তার এই পথে হাঁটা ছাড়া কোনো বিকল্প নাই। মানে কারণ তার নেতৃত্ব, তাহলে রুমিন ফারহানাকে বহিষ্কার করলেন কেন? আমি শিওর যে এটা 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 আইদার মিস্টেক অর তাও আবার ইন্টেনশনালি ডান, এরকম একটা দিনে। বা অর ইন্টেনশনালি ডান। সো এই জিনিস থেকে তার রহমানকে বেরিয়ে আসতে হবে। হুম। আমি বললাম আইদার ইজ মিস্টেক, যে এরকম একটা প্রেসিস চলে গেছে কেউ জানে না, বা রিজভী আহমেদ আগে সাইন করছে চলে গেছে জানে না, অথবা ইন্টেনশনালি হবে যে তারেক রহমানের নেতৃত্বকে এই প্রথম দিনই, মায়ের মৃত্যুর প্রথম দিনই তারেক রহমানের নেতৃত্বকে, আইদার আরও একটা হইতে পারে যে তারেক রহমান একটা লৌহ মানব হিসেবে আসছেন দলের মধ্যে, এটাও প্রচার করার জন্য যে মায়ের মৃত্যুর কি আছে, রাজনীতি এটা এটা হতে পারে। কিন্তু কোনটা আমি আর আপনি শিওর না। তবে যেটা হতে পারতো হিলিং, যে কথাটা আমরা প্রথম থেকে হিলিংয়ে, তাদের দলের মধ্যে তো হিলিং দরকার, তাই না? সো সেই এই দিনটাতে তারা এটা অ্যাভয়েড করতে পারে। আমার ধারণা এইটা মিস্টেক, আমি বিশ্বাস করতে চাই। তবে তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করাও একটা ইয়ে হতে পারে, স্টেপ। এই স্টেপটা তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্ন করার ব্যাপার হতে পারে। হ্যাঁ, আপনি মিস্টেক যেহেতু বলছেন, এর আগে ঠিক একরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। না, সাধারণত কি হয়, পলিটিক্যাল পার্টিগুলোর অফিসে এই নেতা সাইন টাইন করে রেখে দেন, হ্যাঁ, বলে দেন যে পাঠায় দিও। নেতা হয়তো মনে নাই যে আজকের দিনটাতে এটা পাঠানোর দরকার নাই, এই কথাটা নেতা হয়তো বলে নাই, কিন্তু যারা ওখানে দায়িত্ব ছিল তাদের তো একটা রেসপন্সিবিলিটি ছিল, আজকে কি প্রেস রিলিজ দেবো? লুক, ইট ইজ লিডারশিপ। এখন নেতা সাইন করে চলে গেছেন, সে রিজভী আহমেদ সাইন করে চলে গেছেন, আপনি নিশ্চিত থাকেন রিজভী আহমেদ নিশ্চয়ই অফিসে বসেছিল না। রিজভী আহমেদ নিশ্চয়ই খালেদা জিয়ার ইয়েতে এবার কেয়ার ওখানে বা যেখানে যেখানে যা দরকার সেদিকে কাজ করছে। হ্যাঁ, সব জায়গায় আছেন। তো এখন এইটা মানে বিশ্বাস করতে ইচ্ছা হয় আর কি, যে রিজভী আহমেদ এই ডিসপার্স, এই মানে ইয়েটা
কি বলে এই চিঠিগুলো পত্রিকাতে পৌঁছানোর ক্ষেত্রে রিজভির ভূমিকা থাকাটা অস্বাভাবিক। কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে করতে পারেন যে এটা একটা ইন্টেনশনালি বিএনপিকে ইয়ে করা, ডিস্ট্যাবিলাইজ করা। মানে গত 17 বছরে শেখ হাসিনার সরকার আহ হেন কোনো চেষ্টা নাই, করে নাই যে বিএনপিকে ভাঙার, তাই না? করতে পারেনি। এখন বোধহয় খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে ওটা তো সবাই চেষ্টা করবে, এখন শুধু আওয়ামী লীগ চেষ্টা করবে তা তো নয়, তো জামাতও চেষ্টা করবে, হুম সবাই তো চেষ্টা করবে। কারণ জামাতের এখানে টার্গেট হলো যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে আওয়ামী লীগ অবস্থা তারা নির্বাচন করে, তারা এক যে প্রচার করছে তারা ক্ষমতায় আসবে, হ্যাঁ সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক চেষ্টা করবে। সেখানে বিএনপির নেতৃত্বকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, যেন এই প্রেস রিলিজটা আমি প্রেস রিলিজটা দেখার পরে আমি আশ্চর্য হয়েছি যে এরকম দিনে আমি স্পার্ক হয়েছে আমার মধ্যে, এরকম দিনে কেউ কাজ করে। হুম কারণ এটা রুমিন ফারহানার জন্য বা ওই 10 নেতার জন্য কত বড় ধাক্কা হবে। এবং রুমিন ফারহানা যখন খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করছে, অ্যাট দ্য সেম টাইম তার মনের মধ্যে একটা জিজ্ঞাসা কাজ করবে যে এই দিন আমাকে এটা করা হয়েছে, হুম তাই না? এটা এটা স্বাভাবিক মানুষের রিয়াকশন হবে। সো আমার মনে হয় এটা মিস্টেক। মানে উনি আগে সাইন করছেন, ওই জানেন না যে কখন এটা ইয়ে করে দিছে ওরা, হয়তো উনি বলার সময় পান নাই যে এটা আজকে থামাও পরে দিও। এটা ওই যারা ওখানে দায়িত্ব ছিল তারা দায়িত্বহীনতার পরিচয়, সেটা আমি বলতে চাই। কিন্তু আরেকটা জিনিস অবশ্যই সন্দেহ থাকে যে দায়িত্বহীনতার পরিচয় এতটা তীব্র হতে পারে, এটা তো সন্দেহজনক হইতে পারে যে না ইচ্ছা করে এটা করা হয়েছে। হুম 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 খুব সঙ্গত। আজকে এটা নিশ্চয়ই আমরা 2-1 দিনের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। আহ আপনি জানেন যে আমি শেষ করব, ইয়ে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, শোক জানিয়েছেন, জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলেছেন। কিন্তু এই যে এতগুলো ধরেন এই সার্কের যে দেশের নেতৃবৃন্দ আসছেন, পররাষ্ট্রমন্ত্রীরা আসছেন, আপনার কি মনে হয় এতে করে জামাত এবং ডক্টর ইউনূসের সরকার একটু চাপে পড়বে? জামাত তো এই এটা আমি প্রথমে আপনার এখানে বলছি যে খালেদা জিয়ার এই চলে যাওয়াটা আহ, জামাতকে দৃশ্যপট থেকে দূরে সরাইলো। এখন এই দৃশ্যপট থেকে দূরে সরেছে, এটাকে মেনটেন করার দায়িত্ব হলো তারেক রহমান এবং তাদের লিডারশিপ, প্লাস শেখ হাসিনার দায়িত্ব, প্লাস ইউনুসের দায়িত্ব। কিন্তু আপনি জানেন যে ইউনুস এটা পালন করবে না, ইউনুস তো জামাতেরই লোক। তো ইউনুস যেহেতু জামাতেরই লোক সেইটা পালন করবে, সে বিএনপিকে ঘায়েল করার জন্য যা যা করা দরকার এখন প্রয়োজন হয়েছে এগুলো বলতেছে, কিন্তু সে জামাত যে লাইন যাবে ওই দিকেই যাবে। তো এই সময় কিন্তু ঐক্যবদ্ধ হওয়া উচিত। কারণ এখন যদি আমি আমি বলি যে এটা আজকের দিনের কথা, সেটা হলো এখানে শেখ হাসিনাকে নিজে থেকে আবারও, তিনি অনেকবারই এই ইয়েটা দেখে জেস্চার দেখেন, আবারও নিজের থেকে জেস্চার দেখিয়ে তারেক রহমানের সাথে টেলিফোনে যে কথা হয়েছে বলা হচ্ছে আমি জানি না, বাট ওনার কথা বলা উচিত। এইটা কিন্তু রিয়েলি ভালো সময় যে হিলিং এর জন্য, দিস ইজ এ গুড টাইম। জি। এমনিতে সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু শোক জানিয়েছেন, গণতন্ত্রে খালেদা জিয়ার ভূমিকাকে স্বীকার করেছেন, কৃতিত্ব দিয়েছেন। ভালো। এবং বাংলাদেশে যে বিরাজনীতিকরণের একটা অপচেষ্টা এই দুই নেত্রীর না বিরুদ্ধে। শুধু শুধু এটা বলে না, কিন্তু সজীবের এটা ছিল শেখ হাসিনার যে বিবৃতি তার চেয়ে অনেক বেশি একটা অ্যাপিলিং বিবৃতি, যেটার মধ্যে সে হ্যাঁ, একটা বলছে যে বাংলাদেশের যে ঐক্য দরকার, সে খালেদা জিয়ার মৃত্যুতে সে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বাধা হয়ে গিয়ে দাঁড়ালো। এটা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন, সেটা এই খালেদা জিয়ার মৃত্যুতে একটু হইলেও সমস্যায় পড়লো। সে কিন্তু এই কথাটা উল্লেখ করেছে। রাইট। এখন আপনার কি মনে হয়, আপনি শেখ হাসিনার কথা বলছেন, তার সজীব ওয়াজেদ জয়েরও তো উচিত না তারেক রহমানকে একটা ফোন? ওয়েল সজীব জয় যে পার্সোনাল ক্যাপাসিটি সে তো করতে পারে, কিন্তু তাতে সজীব জয় ফোন করা আর শেখ হাসিনা ফোন করার মধ্যে ডিফারেন্স আছে। কারণ সজীব জয় করলে পার্সোনাল ক্যাপাসিটি, দ্যাট উইল শো হিজ কাইন্ডনেস, শো হিজ ফ্রেন্ডশিপ অর এ জেস্টার, এটা প্রকার। কিন্তু এটা পার্টির দিক থেকে, আওয়ামী লীগের দিক থেকে কিন্তু এটা হবে না, কারণ সে আওয়ামী লীগের কিছু না। ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু এটার ভূমিকা, এটা হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা ইয়ে আসবে যে আমাদের সজীব দয়াও তো কথা বলছে এটাতে, কিন্তু অ্যাজ এ পার্টির যে হায়ারকি, সে হায়ারকিতে কিন্তু এটার ইম্প্যাক্ট কম হবে যতটা হবে শেখ হাসিনা যদি একটা ফোন করেন। এবং শেখ হাসিনা এটা করছেন বহুবার, উনি এই কাজটা করেন। উনি খালেদা জিয়ার সাথে দেখা করা থেকে শুরু করে সব কিছুর চেষ্টা করছেন বিভিন্ন সময়, তো এটা করেন। সাইফুল ভাই, আমরা হচ্ছে গিয়ে ঘরপোড়া গরু।
সিঁদুরে মেঘ দেখলেও আমাদের ভয় লাগে, তাই না? আহ কথাটি বললাম এই কারণে, প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দিয়েছেন। আহ ঠিক এরকম ভাষণ তিনি যখন ওসমান হাদি মারা গেলেন তখনও দিয়েছিলেন। তারপরে তো আহ আপনি জানেন যে একটা শঙ্কা তৈরি হয়েছিল ওই সময়টিতে। এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ নানান জায়গায় তাণ্ডব চালানো হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের আগাম এই ভাষণের মধ্য দিয়ে কোনো শঙ্কার ইঙ্গিত আছে কিনা? ওয়েল, ওই সময়ের ইয়েটাতে উনি যেটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা একটু ডিফারেন্ট। এই বক্তব্যটা একেবারে মানে মৃত্যু শোক এটার মধ্যে ছিল, ওইখানে কিন্তু এক ধরনের উস্কানিও ছিল। সো ইট ইজ এ ডিফারেন্ট ওয়ান। এইটাতে উনি মানে উস্কানিমূলক কোন শব্দ ওনার এখানে মধ্যে, মানে আমি উস্কানি বলতেছি, ওইটার মধ্যেও উনি উস্কানি বলতে উনি যখন বলছেন এই, হাদি আমার হৃদয়, তখনই কিন্তু তার সমর্থকরা তো খেপছে যে হাদির জন্য হলে তারা দুনিয়া দিয়ে দিবে। এই ধরনের ভাষাগুলি নিয়ে এটাতে প্রয়োগ করে নাই। এটা একটা শান্তির ব্যাপার যে এটা করে নাই, কিন্তু উনি করে, আরেকটা হলো উনি করেও এখানে কিন্তু লাভ হবে না, কারণ তার সমর্থকরা তার কথায় খালেদা জিয়ার মৃত্যুতে দাঙ্গা বাজানোর কোনো সুযোগ নেই, কারণ তখন বিএনপি তাদেরকে ঠেকাবে, বিএনপি তাদেরকে পিটাবে। না, আপনি আপনি তো নিষেধ। আশা করছেন কিভাবে, যেখানে রুমিন ফারানা সহ 10 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কার করা হয়, ওই দিন তো ওখানে হট্টগোলের একটা আশঙ্কা থাকে না কি? না, এইটা আমার ধারণা রুমিন ফারহানারা এই জেস্টারটা দেখাবে যে তারা কোনো কিছু ইয়ে করবে না, এটা আমার বিশ্বাস। কারণ রুমিন ফারহানার আমি তো তার সাথে পরিচয় নিত, আব্দুল আমিন ভাই, আমি আপনি দেখছি যে আপনি কি কথা বলছেন? এটা কি রুমিন ফারহানাদের করতে হবে? এগুলি করানোর লোকের কি অভাব আছে? এলিমেন্টের কি অভাব আছে? না, রুমিন ফারহানা সে ঠেকাবে নিশ্চয়ই, এটাই আশা করা উচিত আমাদের। বুঝতে পারি, এখানে তৃতীয় পক্ষ তো থাকে, মানে আমি সেটা তৃতীয় পক্ষে তো, তৃতীয় পক্ষ সবসময় প্লে করে। আমাদের এখানে তো তৃতীয় পক্ষের ব্যাপার নেই, আমাদের এখানে তো সরকার প্লে করে। সো আমি ওইটা বলছি যে হাদির ক্ষেত্রে সরকার প্লে করছে, সরকার পুরা দাঙ্গা বাঁধিয়েছে। আপনি তো এখন যদি সেখানে আমি আজকের বলছি, দিনে আমি যেহেতু এই যেহেতু যেহেতু আপনি বলছেন যে সজীব ওয়াজেদ জয়, তিনি বলছেন যে ওই পথটা বাধাগ্রস্ত হলো খালেদা জিয়ার মধ্য দিয়ে, তাই না, একটা ঐক্যের। তো সেখানে ঐক্য হলে তো ডক্টর ইউনূস এবং জামাতের গংদের সমস্যা। তারা চায় তো না, তো তারা ঐক্য চায় না। তারা ঐক্য চায় না, ফলে আপনি বলছেন হাদির ক্ষেত্রে তারা একটা সংঘাত, একটা সহিংসতা সৃষ্টি করেছে, নিজেরাই করেছে, আগুন লাগাতে দিয়েছে। তো এইরকম